ডিবেটের সার্চ অনুষ্ঠানে আজকের সেমিফাইনাল পর্ব আমরা বিতর্ক শুরু করে দেব। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে আমাদের আবেগ কিংবা চেতনার থেকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যে আমাদের একটা কাজ করার মাধ্যমে আমরা সেটা থেকে কতটুকু ইউটিলিটি পাচ্ছি, সেটা থেকে কতটুকু প্রোডাক্টিভিটি আমাদের আসছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা একটি ইউটিলিটেরিয়ান ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে কথা বলছি এবং এই সংসদ বলতে আমরা পুরো বিশ্ব বুঝাচ্ছি। এবং আজকের এই সংসদের প্রস্তাবটি হচ্ছে এই সংসদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সশস্ত্র বাহিনীতে সেবা প্রদানের অনুমতি দেবে। মাননীয় স্পিকার, যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বোঝানো হয়? যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝানো হয় যে আমৃত্যু যে কারাদণ্ডটি সেটিকে, এবং আসামিদের বলতে আমরা বুঝাচ্ছি যে রাষ্ট্র বা তার বিরোধী অ্যাক্টিভলি যে কোনো কাজ করে নাই, কোনো ক্রাইম সংঘটিত করে নাই, এইরকম একজন ক্রিমিনালকে আমরা আজকে আসামি বলে ফ্রেম করছি। এবং সশস্ত্র বাহিনী বলতে আমরা বুঝাচ্ছি যে বাহিনীদের হাতে আমরা অস্ত্র ধারণের ক্ষমতা দিই, সেটি হতে পারে র্যাব, আনসার এবং অন্যান্য মিলিটারি পার্সোনাল। সেবা প্রদানের বলতে আমরা কি বুঝাচ্ছি মাননীয় স্পিকার? সেবা প্রদানের কয়েকটি ক্রাইটেরিয়া আছে এখানে। দেখেন যে সেবা প্রদান বলতে আজকের এই সংসদে আমরা বুঝাচ্ছি যে আমরা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তারা যাবে এরকম কোনো স্থানে যে তাদেরকে কাজ করার সুযোগ দেব না। এবং আরেকটি কথা হচ্ছে যে তাদের আজকের এই সেবা প্রদানের জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেটি হচ্ছে যে আমরা যে অবশ্যই তাদেরকে যে আমরা একটি কাজ করার অনুমতি দিচ্ছি, এই কাজ করার মাধ্যমে তারা কিভাবে হচ্ছে যে মোটিভেশনটা লাভ করবে, অর্থাৎ এই কাজ করার মাধ্যমে তারা কি পাচ্ছে, এই ক্রিমিনালদের মোটিভেশনটাকে সেইটার ব্যাপারে চিন্তা করতে হবে। অর্থাৎ ইনসেন্টিভটা এখানে কি সেটা আমাদেরকে দেখতে হবে। ইনসেন্টিভটা হচ্ছে আজকে এই ক্রিমিনালদেরকে যখন আমরা অবজারভেশনে রাখবো, যখন আমরা তাদেরকে এই যে ক্রিমিনালদের যে অনুশোচনার যে সুযোগটা আমরা তাদেরকে করে দিচ্ছি রাষ্ট্রের জন্য অ্যাক্টিভলি কাজ করার, এই জায়গা থেকে যখন তাদেরকে আমরা অনুশোচনার সুযোগ দিব এবং তাদেরকে যখন আমরা এই প্রতিশ্রুতিটা দিব যে তারা যদি রাষ্ট্রের প্রতি লয়াল থাকে এবং তারা যদি ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের ডেডিকেশনটা দেখিয়ে রাষ্ট্রের জন্য কাজ করার প্রেরণাটা দেখাতে পারে, তাহলে আমরা তাদের কাছে পদোন্নতি দেব। এবং দেখেন মাননীয় স্পিকার যে আজকে আমাদের দেশে সেবা প্রদানের আরেকটি ক্রাইটেরিয়া হলো, আজকে আমাদের দেশে যখন কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে যখন আমাদের অনেক বেশি লোক দরকার আমাদের ডিফেন্সের জন্য, সেই জায়গাতে মাননীয় স্পিকার আমরা এই আসামিদেরকে কাজ করার সুযোগ দেব। কিন্তু মাননীয় স্পিকার, অবশ্যই একটা প্রশ্ন এখানে আসে যে আসামিদেরকে তাহলে আমরা কালপরশু যদি যুদ্ধ লাগে তাহলে কি হুট করে আসামিদেরকে রিক্রুট করবো? অর্থাৎ এটার কি কোনো রিক্রুটমেন্ট প্রসেস থাকবে কিনা? মাননীয় স্পিকার, অবশ্যই থাকবে। এই যে মাননীয় স্পিকার আমরা বললাম যে এক ধরনের আমরা জেইলে আসামিদেরকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখি এবং এই আসামিদেরকে আমরা তাদের লয়ালিটি চেক, তাদের সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো থাকে সেগুলো আমরা সুপারভাইজ করি। এবং মাননীয় স্পিকার, অলরেডি আমাদের জেল সিস্টেমগুলোতে আমরা দেখি যে তাদেরকে একটু পড়ে নিচ্ছি, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত করে থাকি। এবং মাননীয় স্পিকার দেখেন, এই যে জেল কর্তৃপক্ষের সাথে আসামিদের যে একটা সম্পর্ক, সেটা কিন্তু অলরেডি এখনকার যে কনটেক্সট সেখানে ইস্টাবলিশ থাকে। মাননীয় স্পিকার, সেই সম্পর্ক, সেই অবজারভেশনটাকে ব্যবহার করে আমরা তাদেরকে রিক্রুটেড হওয়ার যে ব্যবস্থাটি সেটি তৈরি করব। এখন মাননীয় স্পিকার, আমি সংজ্ঞাটা পুরোপুরি শেষ করে নিই। মাননীয় স্পিকার দেখেন যে আজকে মোটা দাগে এই কাজটি আমরা কেন করছি সেগুলোর কারণ এবং সেগুলোর ইম্প্যাক্টে বর্ণনা করার প্রয়োজন রয়েছে। সেগুলো কি? এক মাননীয় স্পিকার দেখেন যে এই মানুষগুলো আজকে যখন আপনি কোনো একজন ক্রিমিনালকে কোনো একটা ক্রাইমের জন্য জেলে আটক করে রেখেছেন, সেই ক্রিমিনালটির অবশ্যই মাননীয় স্পিকার সেই অনুশোচনার সুযোগটি দরকার আছে। আপনি বলতে পারেন যে তাদেরকে ধর্মীয়ভাবে অনেক সময় তাদেরকে কনসালটেশন করা হয়, কথা বলা হয়, তাদেরকে অনেকভাবে তাদের অনুশোচনা, অনুতপ্ততা এগুলো চেক করা হয়। কিন্তু মাননীয় স্পিকার দেখেন, আজকে যখন তাকে আপনি রাষ্ট্রের পর্যায়ে কোনো কাজ করার জন্য সুযোগ দিবেন, সেই ক্ষেত্রে তার যে অনুশোচনাটা সেটি আরও সক্রিয়ভাবে কাজ করবে। মাননীয় স্পিকার, 2 নম্বর বিষয়টি দেখেন যে আজকে এই ক্রিমিনালদেরকে যখন রাষ্ট্র রাখে তখন এই ক্রিমিনালদের পেছনে একটা বড় ধরনের অর্থের পরিমাণ কিন্তু গুনতে হয় মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার দেখেন যে এই ক্রিমিনালদেরকে যদি আমরা সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ দিই, আমাদের সেই আর্থিক যে জায়গাটি, সেই জায়গাতে আমরা একটি সুবিধা তৈরি করতে পারছি। এবং মাননীয় স্পিকার দেখেন যে এই যে
তাদেরকে আমরা আগেই বলেছি তারা যে একটি কাজ করেছে এই জায়গা থেকে, যখন আমরা দেশের এই যে ডিফেন্স সার্ভিসটা তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে, এই জায়গাতেও যখন তাদেরকে আমরা সুযোগ দেব কাজ করার, তখন মাননীয় স্পিকার তাদের মধ্যে যে দেশাত্মবোধটা তৈরি হওয়ার, তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্টে আসার, সেটা আরও বেশি আছে। আর এই পুরো কেসটিতে মাননীয় স্পিকার আমাদের ক্রিমিনালদেরও যেরকম উন্নতি হচ্ছে, আমাদের রাষ্ট্রও তাদের কাছ থেকে কিছু পাচ্ছে। সুতরাং মাননীয় স্পিকার এখানে আমাদের পুরোটাই উইন উইন সিচুয়েশন মাননীয় স্পিকার, এবং সেই জন্য মাননীয় স্পিকার আমরা মনে করি যে আজকের এই সংসদীয় প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে মাননীয় বিরোধী দলীয় নেতাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। একটা অস্পষ্ট সংজ্ঞায়নের জন্য যখন একটা পিওয়াই তুলে জিজ্ঞেস করতে চাই, তাহলে ওই ভিকটিমগুলোর কি হবে? যে ভিকটিমগুলো মাননীয় স্পিকার আপনি দেখতেছে যে আপনার পৃথিবীতে যাবজ্জীবন প্রাপ্ত একজন আসামি, হয়তো সে এমন কিছু করেছে এর মাধ্যমে যার মধ্যে আপনি তাকে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়ে যাচ্ছেন। যে রাষ্ট্রীয় দায়িত্বটা কে দেয়? হতে পারে আজকে একটা পুলিশ অফিসার, তার ছেলেকে হত্যাকারী যে ব্যক্তির আজকে যাবজ্জীবন আছে, তার সাইকোলজিক্যাল এমন কোনো পরিবর্তন হয়েছে যার জন্য আপনার পৃথিবীতে এমন ইউটিলিটির সংকট, যে ইউটিলিটি সংকটের জন্য তাকে আপনার নিয়োগ করা হবে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি না মাননীয় স্পিকার। আমরা কোন পৃথিবীতে বসবাস করি মাননীয় স্পিকার? আমরা সেই পৃথিবীতে বসবাস করি যেই পৃথিবীতে আপনার দেশের জনগণ এই মানুষগুলো থেকে আলাদা থাকতে চায় এবং এই জন্য তাদেরকে জেলখানায় রাখা হয়, এবং ওই জেলখানার মধ্যে তাদের জন্য যে সিস্টেমটা আছে, যে সিস্টেমে তাদের রিহ্যাবিলিট করা হয়, সেই সিস্টেমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাদের স্কিল ডেভেলপের ব্যবস্থা করা হয় মাননীয় স্পিকার। এবং এই সিস্টেমটাতে এমন কোনো লুপহোল তারা দেখিয়ে যেতে পারেন নাই যে জন্য আমাদের এই সিস্টেমটাকে মানুষ অ্যাবলিশ করতে হবে, এমন কোনো আর্জেন্সি দেখিয়ে যেতে পারে না যে জন্য আমাদের যে কারেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা ভাঙতে হবে মাননীয় স্পিকার। এই কারণে তাদের ডিবেটটা অস্পষ্ট, তারা কোন গ্রাউন্ড থেকে কথা বলছে সেই গ্রাউন্ডটা মাননীয় স্পিকার অস্পষ্ট। প্রথমত তারা যে জিনিসটা বলেন যে মোটিভেশন পাবে, অনুশোচনা পাবে, সক্রিয়ভাবে কাজ করবে মাননীয় স্পিকার, এই কাজটা করার জন্য ঠিক কেন আপনার র্যাবের মতো সেন্সিটিভ জায়গাতে, যে জায়গাতে আপনার ফিল্ড ওয়ার্কে প্রতিদিন যেতে হয়, যেই জায়গাতে আপনার আর্মির মতো জায়গাতে আপনার যুদ্ধ করতে হয়, সেই জায়গাতে মাননীয় স্পিকার আজকে বলেন না। তারপর তারা আজকে মাননীয় স্পিকার বলেন যে যুদ্ধ বিধ্বস্তের জায়গাতে অনেক বেশি লোক দরকার। আপনারা দেখেন পৃথিবীর ইতিহাস আপনাকে কি বলে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি সাধারণ মানুষকে নেন মাননীয় স্পিকার। কেন? কারণ সশস্ত্র বাহিনীতে একটা মানুষকে নেওয়ার জন্য তার যে চারিত্রিক গুণাবলী দরকার, তার যে মানসিক দৃঢ়তা দরকার, তার যে টিম ওয়ার্কটা দরকার, সেটার জন্য মাননীয় স্পিকার ওই মানুষগুলোর চেয়ে এই যে সিভিলিয়ান মানুষগুলো, সেই সিভিলিয়ান মানুষগুলো মাননীয় স্পিকার বেশি দরকার। এবার আপনি দেখেন তাদের ওয়ার্ল্ডে মাননীয় স্পিকার তারা কিন্তু সেই সাবজুকেশনের প্রসেসটা ঠিকই রেখে যাচ্ছে, যে সাবজুকেশনের প্রসেসে একটা মানুষকে এই সশস্ত্র বাহিনীর আন্ডারে রাখা হচ্ছে। এই সশস্ত্র বাহিনীর আন্ডারে রাখার মধ্যে মাননীয় স্পিকার ঠিক কীভাবে তাদের মধ্যে সমাজ সম্পর্ক বজায় থাকবে সেটা মানুষকে তারা পরিষ্কার করে যান না। আমরা বিশ্বাস করি এই ধরনের সাবজুকেশনে মাননীয় স্পিকার কী হয়, আপনার দেশে আইএসএসবিতে একটা লোক যখন মাননীয় স্পিকার ন্যূনতম ক্রিমিনাল রেকর্ড থাকে, তার পরিবারে তাকে কাউকে না হয় মাননীয় স্পিকার, এই জায়গাতে মাননীয় স্পিকার তারা কি দেখাচ্ছেন, একটা লোক মানুষ মার্ডারার, তাদের জি বলুন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যখন আজকে তিনটা ফলাফল দেখাই, এক লাইনে বলুন, দেশের আর্থিক ক্ষতি, ওই লোকের মধ্যে হতাশা তৈরি হয়, ওই লোকের অনুশোচনা একটি সুযোগ না থাকে, এই সমস্যাগুলো হ্যাঁ মাননীয় স্পিকার ওনারা হয়তো জানেন না যে বাংলাদেশ জেলখানার ভিতরে আর্থিক প্রণোদনা পাওয়া যায় এমন অনেক ধরনের কর্মসূচি আছে। তাদেরকে ধুপির কাজ করা হয়, তাদেরকে মাননীয় স্পিকার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এবং তাদের কাছ থেকে সরকার অনেক ধরনের আয়ের ব্যবস্থা করে। আমরা দেখতে পাই যে জেলখানার মধ্যে বিভিন্ন জিনিস খেলনা টেলনা বানানো হয়, এগুলো বিক্রি করা হয়। খুবই ভিত্তিহীন আলোচনা মাননীয় স্পিকার। প্রিন্সিপালি মাননীয় স্পিকার আমরা আজকে দেখাচ্ছি যে কেন প্রিন্সিপাল এই জিনিসটা রং। কারণ আপনার দেশের সরকার প্রথমত জুডিশিয়ারি সিস্টেমে কি করে, এক শ্রেণীর মানুষকে এই ধরনের জেলের কাজ করার জন্য, এই ধরনের অফেন্সিভ কাজ করার জন্য তাদেরকে জেলে রাখে, আরেক শ্রেণীর মানুষ যারা সেবা দিচ্ছে তাদেরকে সবচেয়ে হায়ারকির উপরে রাখে। এই হায়ারকির ব্যালেন্সটা কেন নষ্ট করা মাননীয় স্পিকার আছে প্রিন্সিপালি রং, সেটা মাননীয় স্পিকার আমাদের ওয়ার্ডে পরবর্তী বক্তার বারবার দেখে যাবেন। কিন্তু তারা কিন্তু মাননীয় স্পিকার এই জিনিসটা চ্যালেঞ্জ করেন না। আপনি দেখেন এই ভিকটিমের সম্পর্কে কেন বারবার ফিরে আসে। আপনার যে ভিকটিম মাননীয় স্পিকার, যেই ভিকটিম দেখতে পাচ্ছে, যাবজ্জীবন বলতে তারা কি বুঝছে সেটা স্পষ্ট করেন না। যাবজ্জীবনের মানুষ অনেক ধরনের প্যারামিটার আছে। বাংলাদেশের সময় 14 বছর পর্যন্ত যাবজ্জীবন ছিল মাননীয় স্পিকার। বিশ্বের অনেক দেশে যাবজ্জীবনের বিভিন্ন নানা রূপ আছে, কিন্তু যে জিনিসটা মেইন, ওই যে ব্যক্তি তার সাথে ক্রিমিনাল অফেন্স করা হলো তার ক্ষেত্রে কি হবে মাননীয় স্পিকার, যে ছেলেটা দেখবে যে তার বাবার হত্যাকারী যাবজ্জীবন প্রাপ্ত ব্যক্তিটা আজকে র্যাবের সেবা করছে মাননীয় স্পিকার, তো র্যাবের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি হবে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি এটা আপনার আইন ব্যবস্থাকে মাননীয় স্পিকার কলাপস করবে, এবং আপনার জুডিশিয়াল সিস্টেমে এমন কোনো সমস্যা হয় নাই যে জন্য স্ট্যাটাস কোড অ্যাবলিশ করতে হবে। তারপর আপনি দেখেন যে আপনার গভর্নমেন্ট কিন্তু এই ব্যক্তিদেরকে একটা গিফট দিচ্ছে, যে গিফটটা মাননীয় স্পিকার এই ওয়ার্ল্ডে আমরা মনে করি না দরকার, কারণ আপনার দেশে সেই ধরনের কর্মসংস্থানের সমস্যাটা ইন দ্য ফার্স্ট প্লেস নাই। তারপরে মাননীয় স্পিকার আপনি দেখেন যে আপনার তারা বলছেন যে মোটিভেশন এবং অনুশোচনা পাবেন। এই মোটিভেশন এবং অনুশোচনাটা মাননীয় স্পিকার আপনার দেশে যে কন্টিনিউয়াসলি বিল্ড আপ হচ্ছে, সেই বিল্ড আপের সমস্যা কোন জায়গায় সেটা মাননীয় স্পিকার তারা আজকে বলেন না। আমরা আপনাকে দেখাতে চাই যে কেন যাবজ্জীবনপ্রাপ্ত মানুষকে আপনার দরকার মাননীয় স্পিকার। এই যাবজ্জীবন মানুষগুলো অনেক সময় অনেক এক্সট্রিম কাজ করে মাননীয় স্পিকার, এবং তাদের মধ্যে প্রতিহিংসা পরিণত থাকে মাননীয় স্পিকার। জেল থেকে বের হয়ে মাননীয় স্পিকার অনেক সময় অনেক খারাপ কাজে জড়িয়ে যায়।
আমরা রেকর্ড করে দেখতে পাই মাননীয় স্পিকার। তাহলে আপনি কি সিকিউরিটি দিবেন? তাহলে আপনি তাদের কুকুরের মতো ব্যবহার করতে চান, আপনি তাদেরকে কন্টিনিউয়াস মনিটরের মতো রাখতে চান মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি এটা আপনার দেশের যেই সামরিক বাহিনী তার উপর মাননীয় স্পিকার একটা বার্ডেন। এই বার্ডেনের জায়গাটা কীভাবে মাননীয় স্পিকার? কারণ ওই লোকের জন্য, ওই সামরিক বাহিনীর জন্য দেশের মানুষের সেবা নিরাপত্তাই মাননীয় স্পিকার প্রথম দায়িত্ব ছিল, এবং এই মানুষকে আলাদা করার জন্য জেলের ব্যবস্থা করা হয়েছিল মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার এই পুরো ডিবেটে মাননীয় স্পিকার আমরা হেড টু হেড কম্পারিজনে কি দেখি? তারা বলতে চাই আমরা একটা পৃথিবী, যে পৃথিবীতে আপনার নাকি জেল থেকে লোকের মানুষের কাজ করাতে হবে। আমরা দেখি তৃতীয় বিশ্বের কথা তারা বলেন, পৃথিবীর বাস্তবতা বলেন, অনেক গরিব মানুষ যারা কাজ পায় না মাননীয় স্পিকার, তাদের মাননীয় স্পিকার ওই মানুষগুলো চারিত্রিক সমস্যা থাকে, তারা পরিবর্তন মাননীয় স্পিকার অভাবের কারণে পরবর্তীতে ক্রিমিনাল অফেন্স জড়ে যায়। আপনি তাদেরকে মাননীয় স্পিকার কাজে নিয়োগ দিতে পারেন মাননীয় স্পিকার। এমন কোনো সমস্যা নেই যে কারণে মাননীয় স্পিকার আপনাকে এই মানুষগুলোকে অ্যাসাইন করতে হবে। প্রিন্সিপাল রং কেন সেটা দেখেছি, কেন এই জিনিসটা মাননীয় স্পিকার এক্সক্লুসিভ না সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়েছি। এবং এই যে যাবজ্জীবন পাওয়ার যে প্রসেসটা, একটা ক্রিমিনাল মেন্টালিটিকে আপনি কিভাবে বলছেন যে এই মানুষটা চেঞ্জ হয়ে গেছে, কোন মনিটরের মাধ্যমে আপনি ডিসাইড করছেন, এটা খুবই অস্পষ্ট একটা প্রিন্সিপাল, এবং এটা মানুষকে তাদের স্পষ্ট করা দরকার ছিল। এবং গভর্নমেন্ট তাদেরকে যেটা গিফট দিচ্ছে, এটা যে ভিক্টিমের জন্য খারাপ, আপনার সোসাইটির জন্য খারাপ, আপনার জুডিশিয়ারি সিস্টেমের জন্য খারাপ, এবং আপনার রাষ্ট্রের কাঠামোর জন্য যে খারাপ। তারা বলেন পদোন্নতির ব্যবস্থা করবেন মাননীয় স্পিকার। তাহলে কি আপনি এই ব্যক্তিটাকে মাননীয় স্পিকার পেনশনও দিবেন, তাই না? তাহলে দেখেন মাননীয় স্পিকার, এটা হলো ক্রিমিনাল। আজকে তাদের দেশে, তাদের পৃথিবীতে এটা হলো ক্রিমিনাল, সেই ক্রিমিনালটা মানুষকে পদোন্নতি পেতে পারে, আর একটা লোক মানুষ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেকার থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের সবচেয়ে সমস্যাজনক জায়গাটি কোথায়? সমস্যাজনক জায়গাটি আজকে বিরোধী দল পুরোপুরি আমাদের কেসের সাথে কোনো এনগেজই করেন নাই। তারা আমাদের যে তিনটি মূল আর্গুমেন্ট ছিল, আর্গুমেন্টটার একটার সাথেও এনগেজ করেন নাই, এবং আমাদের যে একটা প্রিমাইস দেওয়া ছিল যে আমরা তাদেরই এই সুযোগটা দিব যারা আসলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই, বা আমাদের এদের পর্যাপ্ত পর্যবেক্ষণের মধ্যে দিয়ে রাখা হবে এবং পরবর্তীতে তাদের সুযোগ দেওয়া হবে, এখানেও কোনো এনগেজমেন্ট নাই। তারা আসলে তাদের মতো একটা স্ট্র ম্যানিং কেস সাজিয়ে সেই কেসটার বিরুদ্ধে হচ্ছে বিতর্ক করেছে মাননীয় স্পিকার। এই জায়গায় দাঁড়িয়ে আসলে মাননীয় স্পিকার আমাদের কেসের যে এনগেজমেন্টের জায়গা, এই জায়গাটায় আজকে ফ্ল থাকার কারণে আসলে তাদের স্পিচটা হয়তো বা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটার আসলে কোনো যুক্তি খণ্ডন বা আজকে সংসদে কোনো ভ্যালু অ্যাড করে না মাননীয় স্পিকার। প্রথমেই দেখাবো তারা যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো কেন সংসদে যুক্তিযুক্ত নয়। প্রথমত তারা বলছেন যে একজন পুলিশ অফিসার, কেন আমি একজন আসামিকে পুলিশ অফিসার বানাবো? প্রথমত তারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এনগেজই করে নাই। আজকে সুইজারল্যান্ডের মতো দেশ আছে, যেই দেশের জনগণগুলো অনেক বেশি শিক্ষিত, তাদের আসলে চাকরির অভাব নাই। অর্থাৎ সুইজারল্যান্ডের একজন সাধারণ মানুষকে আপনি কখনো ঘাট ধরে হচ্ছে মাননীয় স্পিকার সেনাবাহিনীতে পাঠাতে পারবেন না। সেখানে সুইজারল্যান্ডের একজন ইঞ্জিনিয়ার যখন একটা দুর্নীতির কারণে মাননীয় স্পিকার সে যখন হচ্ছে আপনার জেলে যায়, তখন সেই মানুষটাকে আপনার সামরিক বাহিনীতে পাঠাতে সমস্যাটা কোথায় মাননীয় স্পিকার? এই কেসে কোনো এনগেজমেন্ট নাই। আজকে আপনার একটা উন্নয়নশীল দেশ, যেই দেশের আসলে অনেক আর্থিক সমস্যা, সেই দেশের আর্থিক সমস্যার ভর্তুকিটা আপনার জেলে না দিয়ে সেই ভর্তুকিটা যদি একটা সামরিক বাহিনীর অধীনে নিয়ে এসে মাননীয় স্পিকার তারপর তাদের প্রদান করা হয়, তাহলে কেন এটা সমস্যা সমাধান হবে না মাননীয় স্পিকার? এইখানে কোনো এনগেজমেন্ট নাই। আজকে সামরিক বাহিনীর লোকরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেন আমি এই লেবারগুলোকে অংশগ্রহণ করাবো না মাননীয় স্পিকার? এখানে কোনো এনগেজমেন্ট নাই মাননীয় স্পিকার। তাদের পুরো কেসটাই আজকে স্ট্র ম্যানিং মাননীয় স্পিকার। আজকে সামরিক বাহিনীর এক্সক্লুসিভিটিটা কোথায় মাননীয় স্পিকার? সামরিক বাহিনী তাদের নেওয়ার হচ্ছে মাননীয় স্পিকার তিনটা এক্সক্লুসিভিটি মাননীয় স্পিকার। প্রথমত, সামরিক বাহিনীতে যখন আমি ওই লোকগুলোকে নেই মাননীয় স্পিকার, তারা যদি তাদের মধ্যে দেশের প্রতি হিংসা, বিদ্বেষ, অনিয়মও থাকে মাননীয় স্পিকার, তারা ওই পরিবেশে থাকে যখন সকালবেলা মাননীয় স্পিকার তাদের জাতীয় সঙ্গীতের সামনে দাঁড়িয়ে প্রতিবার হচ্ছে মাননীয় স্পিকার জাতীয় পতাকাকে সালাম দিবে মাননীয় স্পিকার, তাদের মধ্যে দেশাত্মবোধ তৈরি হবে মাননীয় স্পিকার, যেইটা তাকে জেলখানার একটা বন্দি কুটিরে রেখে তার মধ্যে ওই অনুশোচনাটা তৈরি করার সম্ভাবনা তুলনামূলক কম মাননীয় স্পিকার। ওই মানুষটাকে নিব না স্যার, ওই মানুষটাকে মাননীয় স্পিকার যখন আপনি ওই সেনাবাহিনীর পরিবেশে রাখবেন মাননীয় স্পিকার, তখন সে অ্যাক্টিভলি তার দেশের অনুশোচনাটা করতে পারবে মাননীয় স্পিকার, যেটা আমাদের একটা আর্গুমেন্ট ছিল। এই জিনিসটা মাননীয় স্পিকার আপনি করার সুযোগ দিচ্ছেন না মাননীয় স্পিকার। তাদেরকে আপনি বন্ধ কুটিরে বসিয়ে যতবারই বাইবেল বা কোরআন পড়ান মাননীয় স্পিকার, তার মধ্যে ওই মানসিকতাটা থাকবে মাননীয় স্পিকার যে আমি দেশের প্রতি কোনো একটা অপরাধ করে ফেলেছি মাননীয় স্পিকার, এর ফলে তার প্রোডাক্টিভিটি হ্রাস পাবে মাননীয় স্পিকার। আগে যদি সে 5টা গামলা বানাইতো মাননীয় স্পিকার, বর্তমানে সে হতাশার কারণে 2টা গামলা বানাবে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি একটা ইউটিলিটেরিয়ান পৃথিবীতে এই জিনিসটা সমস্যার, এবং এই জিনিসটাকে মোকাবিলা করার সুযোগ দেওয়া উচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারবার বলছেন যে হচ্ছে আমি মানুষটাকে সাবজুগেশন করবো কিনা মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি ফুকোর মাননীয় স্পিকার পাগলামির ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই যে পৃথিবীতে বর্তমানে মাননীয় স্পিকার এই যে একটা অমানবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জেলের প্রক্রিয়াটি দাঁড় করানো হয়েছে, আমরা বিশ্বাস করি এটি অমানবিক মাননীয় স্পিকার। একজন মানুষকে, তার পরিবারকে নির্যাতন করা হচ্ছে মাননীয় স্পিকার, কারণ তার পরিবার আসলে তার ভুক্তভোগী হয়ে সে ভরণ পোষণের খরচটি পাচ্ছে না মাননীয় স্পিকার, তার পরিবার বারবার হিউমিলিয়েশনের শিকার হচ্ছে। স্যার পরে স্যার
হিউমিলিয়েশনের শিকার হচ্ছে মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি এই জিনিসগুলো 19 শতকের একটি ধারণা, এবং এই 19 শতকের ধারণাকে আমাদের চ্যালেঞ্জ করা দরকার যদি আমাদের কোনো বেটার অল্টারনেটিভ থাকে মানুষ স্পিকার। সবশেষ রিবাটাল মানুষ স্পিকার, তারা বললেন যে হচ্ছে তাদের মধ্যে এই সমস্যাটি যদি কোনো রিস্ক না থাকে আমরা কেন এই কাজটি করতে যাবো মানুষ স্পিকার। প্রথমত আমরা আজকে ডিবেট করছি একটা ইউটিলিটেরিয়ান পৃথিবী থেকে, অর্থাৎ যেই পৃথিবীতে আমার বেশি পরিমাণ উৎপাদনশীলতা বা বেশি পরিমাণ প্রোডাকশন দিতে পারে মানুষ স্পিকার। আমরা দেখিয়েছি কেন আমার পৃথিবীতে বেশি বেশি ভালো জিনিস হয়, এবং তারা যে বারবার বলছেন যে মানুষ স্পিকার এখান থেকে একটা অপরাধী চলে আসতে পারে, এখান থেকে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে মানুষ স্পিকার। ওই মানুষটাকে যখন আমি মাননীয় স্পিকার একটা প্রসেসের মধ্যে দিয়ে অবজারভেশন করি, আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার একজন জিহাদি স্লিপার সেলের তুলনায় একজন জেলের ভেতর যখন মানুষটা থাকে মানুষ স্পিকার, ওই মানুষটা আসলে বেশি অবজারভেশনে রাখা যায়, এবং এটা নিশ্চিত হওয়া যায় মানুষ স্পিকার যে ওই লোকটা দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে 10 বছর পর জড়িত হবে কিনা। বরঞ্চ যদি 16 বছর জেলের বাইরে থাকা একজন মানুষ হঠাৎ করে চলে এসে আইএসএসবি দিয়ে ঢুকে যায় মানুষ স্পিকার, তার বরঞ্চ বিভিন্ন ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানুষ স্পিকার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি আমাদের কেসে তাদের কোনো এনগেজমেন্ট নাই। আমাদের আর্গুমেন্টগুলো কি ছিল মানুষ স্পিকার, আমরা বিশ্বাস করি একটা অ্যাক্টিভ অনুশোচনার সুযোগ দেওয়া উচিত মানুষ স্পিকার। আমাদের থেকে বেটার অনুশোচনার সুযোগ তারা কিভাবে দিবে মানুষ স্পিকার, কোনো এনগেজমেন্ট নাই। আমরা বিশ্বাস করি আমাদের 4টা লেয়ারই মানুষ স্পিকার বর্তমানে স্ট্যান্ড করে মানুষ স্পিকার। পরিবারের সম্মান মানুষ স্পিকার, একটা পরিবারে আমার বাবা হয়তো একটা খুন করেছে মানুষ স্পিকার, কিন্তু সেখানে ওই খুনটাই হচ্ছে মানুষ স্পিকার সে অপরাধী ছিল না থার্ড ওয়ার্ল্ডের কেস অথবা ফার্স্ট ওয়ার্ল্ডের কেসে মানুষ স্পিকার, এটা একটা ক্রাইম অফ প্যাশন ছিল মানুষ স্পিকার। সেখান থেকে কেন তার পরিবারের মানুষকে প্রতিদিন খুনি খুনি শুনতে হবে মানুষ স্পিকার, যেখানে আমার বাবা চায় সে দেশের জন্য মানুষ স্পিকার নিজের জীবনটা দিয়ে দিবে এবং দেশের জন্য নিজের জীবনটা দিয়ে তার পরিবারের সম্মান এস্টাবলিশ করবে মানুষ স্পিকার। এই সুযোগটা নাই আমার ওয়ার্ল্ডে মানুষ স্পিকার। আমার ওয়ার্ল্ডে আমার আর্থিক ক্ষতিগুলো হয় মানুষ স্পিকার, এই আর্থিক ক্ষতিটা আমি কেন জেলের অধীনে রাখবো মানুষ স্পিকার, যেখানে আমার প্রোডাক্টিভিটিটা কমে যাবে। বরঞ্চ ওই মানুষগুলোকে আপনি সেনাবাহিনীর অধীনে নিয়ে আসেন, সেখানে তাদের ট্রেনিংটা করান, সেখানে তাদের অবজারভেশনটা করান, সেখানে তাদের দেশাত্মবোধটা জাগ্রত করান মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি জেলের মধ্যে যখন আপনি 5 জন অপরাধীকে একসাথে রাখেন মানুষ স্পিকার, সেখানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। বরঞ্চ সেখানে সেনাবাহিনীর মধ্যে নিয়ে আসতে মানুষ স্পিকার ভালো মানুষদের মধ্যে মেশার মাধ্যমে মানুষ স্পিকার তাদের মধ্যে দেশপ্রেম নিয়মানুবর্তিতা এই জিনিসগুলো বৃদ্ধি পায় মানুষ স্পিকার। সবশেষে এই যে নজরদারি সম্ভাবনাটা মানুষ স্পিকার, আমার ওয়ার্ল্ডে যখন একটা জেলের মধ্যে মানুষ স্পিকার একজন মানুষকে 5 বছর রাখা হয় তখন আসলে তাকে ভালো নজরদারি করা যায় যে এই ভবিষ্যতে কোনো দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে কি হবে না মানুষ স্পিকার, এই সম্ভাবনাটা তাদের ওয়ার্ল্ডে কম মানুষ স্পিকার। আমাদের 4টি আর্গুমেন্টের একটিতেও এনগেজমেন্ট নাই মানুষ স্পিকার, তাদের আসলে কেসে কোনো আর্গুমেন্টই ছিল না, কয়েকটি সমস্যা ছিল, যে সমস্যাগুলোর আমরা সমাধান দেখিয়েছি। সেখান থেকে বিশ্বাস করি আজকে সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে। আর্গুমেন্টে এঙ্গেজ করছি এবং দেখাচ্ছি কেন তারা বিতর্কের বাইরে। প্রথমত হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ করেনি তাদেরকে আপনি সুযোগটা দিবেন, তার মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ যারা করেছে ওই যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা যে সুবিধাটা পায় না, তাদের কথায় রিডিমশনের সুবিধা যখন পায় না সেটা তাদের জন্য প্রিন্সিপালি রং হয়। কেন সেটা প্রিন্সিপালি রাইট সেটা আপনারা দেখে যাবেন প্রথম বার্ডেন। পরবর্তী কথা মাননীয় স্পিকার তারা বলেছেন যে রাষ্ট্রবিরোধী কাজ করেনি এই সকল মানুষকে পদোন্নতি দেওয়া হবে, মানে আপনি একটা সার্ভিসের মধ্যে আছেন, আপনি আপনার সার্ভিসে আপনার কাজকর্ম দেখে আপনি পদোন্নতি পেতে পারেন। দেখুন ওই সকল ভিকটিমের কথা বলি যারা হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ করেনি কিন্তু একটা নারীকে রেপ করেছে, কারো মুখে অ্যাসিড মেরেছে, তার পরিবার যখন দেখবে যে এই অ্যাসিড প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামিটা পরবর্তীতে আর্মিতে যাচ্ছে এবং তার যে সাজাপ্রাপ্ত সেই সাজাপ্রাপ্ত যে আসামি সাজা না ভোগ করে সে তার বদলে আর্মিতে সার্ভ করে নিজের দেশের উন্নতি সাধন করে তথাকথিত উন্নতি সাধন করে পদোন্নতি পাচ্ছে, তখন সেই ভিকটিমের রাইটটা সেই জায়গায় মাননীয় স্পিকার গ্র্যান্টেড হয় না। কারণ ভিকটিমের রাইট হচ্ছে ওই আসামিটা সেই বিচারের আওতায় হচ্ছে জেলে থাকবে এবং সে জেলে রিডেমশনের আওতায় থাকবে, সে তার পার্সোনাল লাইফে কখনো পদোন্নতির মাধ্যমে যে সুখকর যে অনুভূতি সেটা সে পেতে পারে না, নিচ্ছি না। তারপর দেখুন এরপরে তাদের রিডিমশনের কথা বলতেছেন যে সেনাবাহিনীর আন্ডারে থেকে তার রিডিমশনটা আরো উন্নত হবে। দেখেন মাননীয় স্পিকার সেনাবাহিনী যখন একটা লোককে রিক্রুট করে তার ফ্যামিলি 14 গোষ্ঠীতে যারা যারা আছে তাদের সবার ব্যাকগ্রাউন্ড দেখা হয়, কারণ তারা একটা সেফ মানুষকে রিক্রুট করে। আজকে একজন যাবজ্জীবন প্রাপ্ত মার্ডারের আসামিকে আর্মি কেন তাদের আওতায় নিয়ে এই কাজটা করবে, আর্মির বার্ডেনটা কিভাবে বর্তালো সেই জিনিসটা তারা দেখে যেতে পারেনি, যেখানে হচ্ছে আর্মি অলওয়েজ একজন সেফ এবং ব্যাকগ্রাউন্ড সেফ মানুষকে রিক্রুট করে মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার সাইকোলজিক্যালি দেখা হবে, দেখেন আপনার ছোটবেলায় আপনার বাবা আপনাকে কিভাবে ট্রিট করতো এই জিনিস আপনার সাইকোলজিক্যালি আপনার মাথায় থেকে যায়। সেই জায়গায় একজন অপরাধী তার সাইকোলজি হচ্ছে একটা মার্ডারাস বা হচ্ছে কোনো সিরিয়াস ক্রাইমের সাইকোলজি, তার মানে আপনি যদি তাকে অবজারভেশনের মধ্যেও রাখেন আপনি তার সাইকোলজি আলটিমেটলি চেঞ্জ করতে পারতেছেন না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রবলেম যদি আপনার সাইকোলজি দেখা হয় আইএসএসবি থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়, যেখানে সাকসেস রেট মাত্র 100 জনের মধ্যে 8 জন, বাকি 92% মানুষের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম সাইকোলজিক্যালি প্রবলেম বা হচ্ছে আপনার ফ্যামিলি রিলেটেড প্রবলেম দেখা হয় তাকে রিক্রুট করা হয় না।
সেই জায়গায় আমরা একটা মার্ডারাসের কথা বলতেছি, মার্ডার আসামির কথা বলতেছি মাননীয় স্পিকার। তাহলে আপনি আমাকে বলুন যে সাইকোলজিক্যালি ওই মানুষটা কিভাবে একটা দেশের আর্মিতে থেকে সার্ভ করার জন্য কারেক্ট হয়? তৃতীয় পার্টের মাননীয় স্পিকার। তারপর দেখুন তারা বলতেছে যে আর্থিক খরচ যায় শুধুমাত্র কেন আর্মির মাধ্যমে বা সেনাবাহিনীর মাধ্যমে এই খাতটাতে আপনাকে তাদেরকে কাজ করাতে হবে, সেই কোনো উত্তর দিয়ে যেতে পারেননি। কারণ দেখেন আর্থিক খরচ আপনি তাদের প্রতি মাসে আর্থিক খরচ করেন, এবং তারা যে জেলে বসে শুধুমাত্র সারাদিন তাস খেলে তা না, আপনি তাদেরকে দেখে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তারা বিভিন্ন হাতের কারুশিল্পের কাজ করে মাননীয় স্পিকার। এই জায়গায় আপনি আরো অনেক কিছু তাদের দিয়ে করাতে পারেন, তাদেরকে টেকনোলজিক্যাল স্কিল শিখান, তাদেরকে টাইপিং শিখান, তাদেরকে অন্য জিনিস শিখান, যাতে তারা প্রোডাক্টিভ অন্য কাজ করতে পারে। এই পার্টিকুলার ফিল্ডে কেন তাদেরকে যেতে হবে, এরকম করে প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি মাননীয় স্পিকার। উন্নয়নমূলক কাজে তাদেরকে দিতে হবে, তাদের বড় একটা পয়েন্ট ছিল যে উন্নয়নমূলক কাজ, আমি ইউটিলিটেরিয়ান একটা কান্ট্রি। দেখুন মাননীয় স্পিকার, আপনার কান্ট্রিতে একটা উন্নয়নমূলক কাজ যেটা হতে পারে একটা রাস্তা বানানো, সেই রাস্তা বানানোর কাজ করার জন্য আপনার দক্ষ শ্রমিক রয়েছে। আপনি দুইটা জিনিসের ডিফারেন্স দেখেন, আপনার এই জায়গায় সিভিলিয়ান আছে যাকে আপনি জানেন সে হচ্ছে ক্রিমিনাল, কোনো রেকর্ড নাই, সেটা কারেক্ট মানুষ এবং সেই মানুষটা আগে থেকে কাজ করে আসতেছে, তার উপর ইনভেস্ট করা বেটার, তাকে এমন একটা মানুষের উপর ইনভেস্ট করা বেটার যে মানুষটা আগে ক্রাইম করে এসেছে, তাকে কেন আমার নতুন করে এনে এই জায়গায় ইনভেস্টমেন্ট করে তাকে হচ্ছে বেটার পজিশন দিতে হবে, এরকম করে প্রশ্নের উত্তর দিতে পারেননি। দ্বিতীয় বক্তার স্পিকার থেকে এই জায়গাতে ডিবেটের বাইরে। তাহলে মাননীয় স্পিকার দেখুন আমাদের কথা দেখুন, অলরেডি আপনার সমাজে কেপেবল মানুষ এক্সিস্ট করে। আমরা দেখি আর্মিতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড মানুষ অনেক, তারা আর্মিতে যেতে চায় কিন্তু তারা সিলেক্টেড হতে পারে না। এই মানুষগুলা যারা হচ্ছে আলটিমেটলি সার্ভ করতে চায়, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে সুযোগ না দিয়ে যদি আপনি একটা ক্রিমিনালকে সুযোগ দেন, তখন সেই জায়গায় আপনার মানুষ আপনার উপর থেকে আস্থা হারায়, কারণ তাকে আপনি যথাযোগ্য সুযোগটা দেননি। তারপর আমরা দেখি যে আমেরিকান ওয়ারে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 লাগে, তখন সিভিলিয়ানরা পর্যন্ত এই সেই জায়গায় ট্রেন্ড আপ হয়ে যুদ্ধ করেছে। আমরা কোনো ক্রিমিনালের রেকর্ড ওই জায়গায় দেখতে পাইনি মাননীয় স্পিকার। দ্বিতীয়ত দেখুন, আপনি একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামি, আপনি জানেন 14 বছর জেল খাটার পর আপনি জেল থেকে বের হয়ে যাবেন, আপনি কেন একজন আসামি হয়ে এই রিস্কটা নেবেন, যেখানে আপনি জানেন তারা বলেছেন যে কোনো ধরনের সার্ভিস হতে পারে, তারা আপনাকে ওয়ারে পাঠাতে পারে, আপনি জানেন আপনি যদি ওয়ারের জন্য রিক্রুটেড হন আপনি সেখানে মৃত্যুবরণ করতে পারেন বা আপনাদের কোনো দৈহিক ক্ষতি হতে পারে। আপনি যেখানে জানেন যে 14 বছর পর আপনি সেফলি বের হয়ে যাবেন, একটা লাইফ লিড করতে পারবেন, আপনি কেন একজন ক্রিমিনাল হিসেবে এই রিস্কটা নেবেন, এই জিনিসটা দেখে যেতে পারেনি মাননীয় স্পিকার। তারপর দেখেন যুদ্ধের পরবর্তীতে কি হবে, একজন ক্রিমিনাল যে কিনা ক্রাইম করেছে তাকে আপনি হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য আপনি ট্রেন্ড আপ করলেন, তারা কোনো সংজ্ঞান দেয় না, আমরা ধরে নিচ্ছি তারা এটা বলছে, ঠিক আছে, আপনি ট্রেন্ড আপ করলেন তাকে, একজন ক্রিমিনালের কাছে আপনি মিলিটারি ট্রেনিং দিচ্ছেন, আফটার যুদ্ধ আপনি যুদ্ধ জিতে গেলেন, কিন্তু এর পরবর্তীতে ক্রিমিনাল সেটা যে কোনো মানে নেগেটিভ কোনো মিনি ইউজ করবে না বা তার নিজের স্বার্থের জন্য ইউজ করবে, এটা কোনো গ্যারান্টি নাই মাননীয় স্পিকার। তারপর দেখুন এই লোকটা মাননীয় স্পিকার অলরেডি সে অস্ত্র চালাতে জানে, সে আগে মার্ডার করেছে। আমরা এরকমও দেখি যে যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদের আসামির যে বিচার শেষ মানে সাজা হোক শেষ হওয়ার পরও তারা ক্রাইমের মধ্যে ছিল, তার মানে মাননীয় স্পিকার তারা তাদের দেশকে একটা রিস্কের জায়গায় ফেলতেছে। সুতরাং মাননীয় স্পিকার খুব ক্লিয়ার মার্জিনে বিতর্কটা জিতে। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা, এ পর্যায়ে সরকার দলীয় সাংসদ। স্পিকার, আজকে অপোজিশন যেই কয়টা কথা আপনাদের বললো, একটা কথাও কি মনে হয়েছে যে আমাদের সাথে এমনি এঙ্গেজমেন্ট করেছে? আমরা আপনাকে দেখিয়েছি যে আজকে সেনাবাহিনী কেন এক্সক্লুসিভ, কেন আজকে একজন আসামি, সে আজকে এসিড প্রাপ্ত আসামি হোক, সে আজকে অন্য যে কোনো আসামি প্রাপ্ত হোক না কেন, কেন আজকে সে সশস্ত্র বাহিনীতে গেলে কেন সেই জিনিসটা এক্সক্লুসিভ? আজকে জেলে বসে সে যদি ভাতটা খায় সেটা আজকে দেখতে সুন্দর লাগবে, সেটা আজকে আমাদের ইউটিলিটির পরিমাণটা বাড়াবে, নাকি আজকে যে সশস্ত্র বাহিনীতে গিয়ে সে যদি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সেটা আমাদের লাভ হবে? মাননীয় স্পিকার, আমরা আপনাকে বারবার দেখিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পৃথিবীটা দেখতে কেমন হবে। মাননীয় স্পিকার আমাদের পৃথিবী থেকে লক্ষ্য করুন, আজকে আপনাকে দেখিয়ে দিই আমাদের ইউটিলিটির পরিমাণে, আমাদের যে পৃথিবীটা আজকে ইউটিলিটির পৃথিবী, যেখানে আসলে আবেগের চেয়ে মাননীয় স্পিকার আমাদের দরকার লাভ। আজকে রাষ্ট্রের লাভটা কোথায় হবে, আজকে আসামিদের লাভটা কোথায় হবে, আজকে আসামিদের যে পরিবারটা রয়েছে তাদের লাভটা কোথায় হবে? মাননীয় স্পিকার, চারটা লেয়ারে মাননীয় স্পিকার আমরা দেখিয়ে দিয়ে যাচ্ছি যে আমাদের পৃথিবীটা কিভাবে সুন্দর। 2 নম্বর ব্যাপার মাননীয় স্পিকার, আজকে যখন একটা সেনাবাহিনী তারা মনে করছেন তারা একটা জুজুর ভয় দেখাচ্ছে মাননীয় স্পিকার, সেই জুজুর ভয়টা হচ্ছে আজকে যারা সশস্ত্র, আজকে যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছে, একটু পরে চেয়ে নিচ্ছি, আজকে আমরা যারা সশস্ত্র বাহিনী আসামি আছে তারা সবাই আজকে AK-47 চালাতে পারে, সুতরাং তারা আজকে সেনাবাহিনীতে যখনই যাবে AK-47 তুলে নেবে, ঠাস ঠাস করে গুলি করে দেবে মাননীয় স্পিকার। এই জুজুর ভয়টার কারণে মাননীয় স্পিকার কি হয়, আমরা এই একটা বিরাট পরিমাণ আসামিদের জেলে বন্দী করে রাখি, তাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করি মাননীয় স্পিকার, তাদেরকে কোনো অনুশোচনার সুযোগটা আজকে আমরা দেই না, তাদেরকে আজকে ভালো হওয়ার কোনো সুযোগটা আমরা দেই না, আজকে রাষ্ট্রের প্রতি তাদের যেই দেশাত্মবোধটা রয়েছে সেটার কোনো সুযোগ মাননীয় স্পিকার আমরা দেই না। মাননীয় স্পিকার, আজকে আমরা আপনাদের
আজকে আমরা আপনাকে যে ব্যাপারগুলো দেখলাম, অপরদিকে তারা কি দেখে গেল মানসপিকার, তাদের পৃথিবীটা আজকে দেখতে কেমন, তাদের পৃথিবীতে আজকে বিরাট একটি জনশক্তি মানসপিকার অপচয় হচ্ছে ওই জুজুর ভয়টি দেখে মানসপিকার, যেই জুজুর ভয়টি আজকে সেনাবাহিনী এক্সক্লুসিভিটির মাধ্যমে মানসপিকার খণ্ডন হয়। আজকে জেলার আজকে যেই কারাগারে যারা বসবাস করে মানসপিকার, তারা কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কারা জেলটি রয়েছে একটু পর্যায়ে নিচ্ছি, সেখানে মানসপিকার তারা যখন সেই কাজটি করতে পারে, আজকে সশস্ত্র বাহিনী মানসপিকার আরো স্ট্রং। আজকে যদি নজরদারির দরকার হয় মানসপিকার, আজকে আর্মি সেই জেলের চেয়ে বেশি পরিমাণে ভালো মতো নজরদারি করতে পারবে মানসপিকার, এটা আমরা বিশ্বাস করি মানসপিকার। তাদের ওয়ার্ল্ড আজকে কোনো অনুশোচনার জায়গা নেই, আজকে সেই অনুশোচনার জায়গাটি হচ্ছে জেলে বসে চেয়ার বানানো, টাইপিকের কাজ করা। আমরা বলছি মানসপিকার, জেলে বসে যেহেতু আপনি ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, আপনি অন্য জায়গায় করেন, সেই নজরদারি করবে আর্মি, যে আর্মি মানসপিকার নজরদারিতে সবচেয়ে বেশি ভালো, যে আর্মি নজরদারি, যেই আর্মির সবচেয়ে বেশি স্ট্রং একটি জায়গায় রয়েছে, সেই আর্মির তত্ত্বাবধানে মানসপিকার যখন আসামিরা করতে পারে মানসপিকার, আমাদের পৃথিবীটা আরো বেশি সুন্দর হবে মানসপিকার। তাদের ওয়ার্ল্ডে আজকে এই যে বিরাট লেভেলের অর্থ করা হচ্ছে কোনো অ্যান্সার নেই মানসপিকার। আজকে মানসপিকার আমাদের জিনেরও কিছু বলে গেছে মানসপিকার আমাদের জি আপনারা সংসদটা একটা বৈশ্বিক সংসদ, এই জন্য আজকে আমাদের সুইজারল্যান্ডের মতো দেশ হয়েছে, ইউএস এর মতো দেশ হয়েছে, আজকে সাউথ এশিয়ার দেশগুলো রয়েছে, আজকে ইউএস এর মতো দেশগুলোর কথা চিন্তা করুন, যেখানে মানসপিকার আছে আসামিরা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মানসপিকার জেলে বসে থাকে এই আশায় যে আমার কোনো কাজ করা লাগছে না, আমি আজকে বসে বসে শান্তিতে কাটাবো মানসপিকার। এই যে আসামিগুলো রয়েছে তাদের মানসিকতা উন্নত বিষয়ের মানসিকতা হচ্ছে আজকে যদি আমি জেলে থাকি আমার কোনো কাজ করা লাগবে না, আজকে আমি বেকার অবস্থায় থাকবো, আজকে আমি ভাববো মানসপিকার। সেই আসামিদের মানসপিকার আজকে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করতে পারবো মানসপিকার। এই জন্যই আমাদের পৃথিবীর নামটা রয়েছে মানসপিকার, আমাদের পৃথিবী এই জন্য আজকে দেখতে সুন্দর, আমাদের পৃথিবীতে এই জন্য আজকে ইউটিলিটির পরিমাণ বেশি। আজকে মানসপিকারকে দেখে গিয়েছি, আজকে আমরা বলেছি একজন আসামিকে অনুসন্ধানের সুযোগটা আমরা দিচ্ছি। আজকে যে আসামির যে পরিবারটি রয়েছে মানসপিকার, যে আসামি যখন যাবজ্জীবনে যায় মানসপিকার, তাকে দেখার পর তার সেই পরিবারকে আজকে দেখার কথা থাকে না। আজকে সেই আসামি একটি বাচ্চা থাকতে পারে, সেই আসামি একটি পরিবার থাকতে পারে, বউ বাচ্চা থাকতে পারে মানসপিকার, তাদের সেই মা পরিবারটা কে মানসপিকার, এই যে বিশাল আসামিটা রয়েছে আমাদের মানসপিকার, সেই পরিবারকে আমরা আজকে পরিবারের সম্মানটা আজকে ফিরে দিতে পারছি, সেই পরিবারকে দেখভালের মানসপিকার একটি সুযোগ আজকে আমরা করে দিতে পারছি। আমার যে ইনসেন্টিভ পড়েছে মানসপিকার আমাদের ওয়ার্ল্ডে মানসপিকার, আজকে আমরা আজকে রাষ্ট্রের যে ক্ষতিটি হচ্ছে, যে রাষ্ট্রের ক্ষতি আজকে মানসপিকার আজকে আমরা পূরণ করতে পারছি। এই যে বড় একটি ইউটিলিটিটা রয়েছে মানসপিকার, এই ইউটিলিটি আজকে আমাদেরকে অনুমতি দেওয়ার কারণ হিসেবে দাঁড়াচ্ছে। আজকে আসামিরা যে আসামি রয়েছে, কিছু আসামি রয়েছে যারা কিন্তু হতাশ হয়ে পড়ে, যারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে মানসপিকার, এই ফ্রাস্ট্রেটেড হতাশ মানসপিকার বের করার কোনো উপরে উপায় নেই মানসপিকার, আগামীতে জেলেই থাকতে হবে। এবং মানসপিকার কিছু কিছু উদাহরণ রয়েছে যেখানে যাবজ্জীবন কিন্তু 30 বছর হয়ে যায়, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মানসপিকার, 30 বছর পর বের হয় মানসপিকার, তার কিছু করার থাকে না মানসপিকার, শ্মশানের পিছনে আমরা দেখেছি কি করে মানুষ সুইসাইড করে। এরকম একটি জায়গা দাঁড়িয়ে, এরকম একটি ফ্রাস্ট্রেশনের জায়গা দাঁড়িয়ে মানসপিকার আজকে যদি আমরা সেই আসামিকে ইনসেন্টিভ দিতে পারি যে না তোমার কাছে সুযোগ আছে, তোমার কাছে নতুন জীবন করার সুযোগ আছে, জেলের মধ্যে তোমার চেয়ার টেবিল বানিয়ে পুরো জীবন পার করতে হবে না, তোমার কাছে নতুন পৃথিবীর যে স্বপ্নটি রয়েছে সেই স্বপ্নটা যদি আমরা সেই আসামিকে দেখাতে পারি মানসপিকার, সেখান থেকে মানসপিকার আজকে আমরা সেই আসামিকে সেই মনে শুরু দিতে পারি। মানসপিকার আমরা আজকে দেখিয়ে দিয়ে গেছি সশস্ত্র বাহিনীর এক্সক্লুসিভিটি, আজকে আমরা দেখিয়ে গেছি আসামির চরিত্র, আজকে আমরা ক্ষতির মধ্যে আমাদের পৃথিবীতে ক্ষতির মধ্যে যে লাভ বেশি সেটি আজকে আমরা দেখিয়ে গেছি মানসপিকার। অপরদিকে অপোজিশন শুধুমাত্র একটি জুজুর ভয় দেখিয়েছে মানসপিকার, জুজুর ভয় দেখিয়ে বিতর্ক যেতে চায় না। ধন্যবাদ সরকার দলীয় সাংসদকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলের গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তা বিরোধী দলীয় সাংসদকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, একটা জিনিস আপনি চিন্তা করুন, পুরো ওয়ার্ল্ড কেস সিনারিও যদি আপনি চিন্তা করেন, তারা যে রিহ্যাবিলিটেশন প্রসেসের কথা বলতেছেন, থার্ড ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে রিহ্যাবিলিটেশন প্রসেসটা অনেক বেশি টাফ। তার মানে আপনার দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই রিহ্যাবিলিটেশন প্রসেসটার মাধ্যমে যাওয়ার পরেও ওই মানুষগুলা জেল থেকে বের হওয়ার পরে আবার ক্রিমিনাল হয়। তার মানে আপনি কখনোই এই পিউরিফাইডটা করতে পারেন না রিহ্যাবিলিটেশন প্রসেসের মাধ্যমে যে ওই মানুষটা পরবর্তীতে আর কোনোদিন ক্রাইম করবে না, এই জিনিসটা করতে পারেন না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পার্সপেক্টিভ থেকে বলেন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পার্সপেক্টিভ থেকে বলেন, এই যে ক্রিমিনাল যে যারা হচ্ছে জেলে থাকে, যাবজ্জীবন কারাদণ্ডগুলো হয়, এইখানে পলিটিক্যাল বায়াসনেস থাকে, এইখানে হচ্ছে আপনার জাতিগত বায়াসনেসগুলো থাকে। কারণ কি, আপনি একটা জিনিস সিনারিও চিন্তা করেন যে আপনি হচ্ছে ইউএস এর একটা বড় একটা যুদ্ধ দরকার, যুদ্ধে অংশগ্রহণ করছে এবং
এবং ওই যুদ্ধে আপনার সৈন্য দরকার যুদ্ধের জন্য। এখন দেখুন ওই যে আসামিটাকে আপনাদের সংজ্ঞায়ন অনুযায়ী ওই আসামির নিজের ডিসিশন মেকিং কোনো পাওয়ার নাই, তার মানে আপনার উপরে যে অফিসার সেই যে অর্ডারটা দিবে সেই অর্ডারটা আপনাকে মানতে হবে। এখন বায়াসনেসটা কোথায় কাজ করে, আপনার যে লাইফ রিস্ক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ব্ল্যাকদেরকে পুশ আউট করা হবে যে তোমরা ওই জায়গাগুলোতে যাও, কারণ ব্ল্যাকের নেগলেক্ট করা ওই ব্ল্যাকের নেগলেক্ট করার জায়গাটা নাই ওই হাউসে। কারণ আসলে এই ধরনের কোনো আর্গুমেন্টই ছিল না যে ক্লাস এক্সিস্ট করে, ক্লাসের কারণে শুধুমাত্র হচ্ছে যারা ব্ল্যাক বা যারা হচ্ছে পলিটিক্যালি মানে মাইনর তাদেরকে হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গায় পুশ করা হবে, যেটা হচ্ছে স্যার দিক থেকে আসলে আমাদের দোকান করা খুব কষ্ট হবে, কারণ আমাদের সবার এক্সপ্লেনেশন দিতে মাইনরদের সব হচ্ছে মানে ঝুঁকির মধ্যে পড়তে হবে স্যার, এই আলোচনাটা আসলে আমাদের দ্বিতীয় যে জায়গাটাকে চিন্তা করুন, আপনার ওয়ার সিনারিওতে কি জিনিসটা হয়, আপনার এই যে আপনার আর্মি পার্সনদের মেন্টালি অনেক বেশি ক্ল্যাম থাকা লাগে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি একজন রেপিস্টকে হচ্ছে এই আর্মিতে ভর্তি করলেন, যখন ওয়ার সিনারিওতে আসবে ওই মানুষটা আসলে তার রেপিস্ট যে মেন্টালিটি এই মেন্টালিটিটা ওই ওয়ার সিনারিওতে ফিরে আসবে কিনা, বা হচ্ছে ওর যে পাওয়ার একটা ভিক্টিমের যে পাওয়ার এই পাওয়ারের মিসইউজটা সে করতে চাইবে কিনা, এটা বড় একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে 3 নাম্বার আমাদের এনগেজমেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই যে আপনার যদি চিন্তা করেন যে হচ্ছে আপনার বাংলাদেশের যাদেরকে হচ্ছে আপনার যাবজ্জীবন দেওয়া হয় এর বড় একটা অংশ থাকে হচ্ছে যারা হচ্ছে টেরর থাকে। তার মানে এই টেররগুলোকে আপনি যারা হচ্ছে আপনার দেশদ্রোহিতার বিরুদ্ধে এই টেরর কাজগুলো করতেছে আপনি পরবর্তীতে তাদেরকে আসলে আর্মিতে যোগদান করতেছেন। তারা এখানে একটা এক্সক্লুসিভিটি দেখাইতে চান যে তারা আসলে আর্মির মাধ্যমে থেকে তারা আসলে দেশপ্রেমটা জন্মাবে। এই জিনিসটা কখনোই জন্মায় না, কারণ আপনি যদি রিহ্যাবিলিটেশন প্রসেসটা চিন্তা করেন এই রিহ্যাবিলিটেশন প্রসেসটাতে অনেক বেশি দেশপ্রেমের কথা বলা হয়, অনেক বেশি ধার্মিক কথাবার্তা বলা হয়। তার মানে এই রিহ্যাবিলিটেশন আমাদের সংজ্ঞায়নের মধ্যে স্পষ্ট করে বলেছে যে দেশপ্রেমিক রাষ্ট্রপ্রেমিক কাজ করবে এরকম কাউকে আমরা সন্ত্রাসবাদীতে যোগ দিতে দেব। তিনি এখন টেররিস্টদের কথা বলছেন যাদের রাষ্ট্রপ্রেমিক কাজ করবে। আচ্ছা আমি ওইটা খেয়ালই করি না যে ওটা বলছি। তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে দেখুন এই আমি 3টা কোশ্চেন করব এই পুরো বিতর্ক নিয়ে। 1 নাম্বার কাদের ওয়ার্ল্ডে প্রোডাক্টিভিটিটা বেশি থাকে, তারা যে প্রোডাক্টিভিটি দেখাইতে চান আমরা এখানে একটা ফলস দেখাই যে আপনার এই প্রোডাক্টিভিটি লেন্সে একটা ফলস আছে। কারণ হচ্ছে আপনার যে আপনার আর্মি পার্সনদের যে মেন্টাল সাইকোলজিক্যাল স্টেবিলিটি থাকা দরকার বা হচ্ছে আপনার সোসাইটি যেভাবে থাকা দরকার এই জিনিসটা থাকে না। রেদার আপনাকে একটা প্রোডাক্টিভিটির অল্টারনেটিভ আপনারা দেখায় যে অল্টারনেটিভটা হইতেছে আপনার কেসে বর্তমান সময় যেও আপনার হচ্ছে যারা জেলে থাকেন তারা আসলে অনেক বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারেন, তারা আসলে অনেক অন্য ধরনের অনেক কাজ করতে পারেন, কারুশিল্প করতে পারেন বা হচ্ছে ধূপার কাজ বা হচ্ছে এই ধরনের আরো অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারেন। তার মানে এই যে তাদের প্রোডাক্টিভিটির যে আর্গুমেন্টটা সেই প্রোডাক্টিভিটি আর্গুমেন্টটা আমাদের হাউসে এক্সক্লুসিভ, কারণ তাদেরকে আর্মিতে নিয়ে যে প্রোডাক্টিভ বানাইতে হবে এই এক্সক্লুসিভিটিটা তারা আসলে দেখাইতে পারেন নাই। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কাদের ওয়ার্ল্ডে ক্রিমিনাল রাইটটা বেশি আবার হচ্ছে জাস্টিফাইড থাকে, কারণ 1 নাম্বার জায়গা আমাদের ওয়ার্ল্ডে ক্রিমিনাল রাইটটা সবচেয়ে বেশি থাকে। কারণ 1 নাম্বার জিনিস যে আমরা আমাদের ডিপিএম এসে যখন বলে যান যে হচ্ছে আপনার যেখানে সারা জীবন বাইচা থাকার সুযোগ সুবিধা আছে সেই জায়গাটা থেকে আপনি কেন আসলে যুদ্ধে যাবেন মরার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আপনার ক্রিমিনাল রাইটের আরো একটা বিষয় আছে যে আপনি নিজের মতো করে আসলে বাঁচতে পারেন, কিন্তু আপনি যখন হচ্ছে ওই যে আর্মি পার্সোনালদের তাদের অর্ডারগুলো শুনেন তখন আপনার নিজের কোনো আপনার স্বাধীনতার জায়গাটা কখনোই থাকে না। 3 নম্বর কথা হচ্ছে তারা আসলে পরিবারের অবস্থার কথা বলতে পারেন। এই জায়গাটা নিয়ে আসি, তারা আসলে পুরো কেসে বুঝাইতে চাইতেছেন যে আসলে ভিকটিম যারা হচ্ছে ক্রিমিনাল সেই ক্রিমিনালের পরিবারকে একটা সুযোগ দেওয়া উচিত। একটা জিনিস চিন্তা করেন
আপনি ওই ক্রিমিনালটা ক্রিমিনাল করছে বুঝলাই আপনি ওই পরিবার একটা বাইফল্ট শাস্তি পাচ্ছে। এখন এইখানে আপনি এই জিনিসটারে কেমনে মিটিগেট করতে পারেন না, কারণ হচ্ছে আপনি এই জিনিসটারে যদি মিটিগেট করতে যান তাইলে আপনার সোসাইটিতে ক্রিমিনালদের কোনো ধরনের ভয় থাকবে না। কেন থাকবে না? এক নাম্বার কথা, আপনার যে ক্রিমিনাল ফ্যামিলি, এই ফ্যামিলিটা শাস্তি পাওয়ার কোনো আপনার সোসাইটি চিন্তা করে যে আমার ফ্যামিলি থেকেও যদি কেউ ক্রিমিনাল হয় ওই মানুষটার একই ধরনের শাস্তি হবে। এই যে জিনিসটা, সেই জিনিসটা এক্সক্লুসিভ একটা জিনিস। এই জিনিসটা যখন না থাকে তখন হচ্ছে ওই ভিকটিমের ফ্যামিলিটা যে মানুষটারে আক্রমণ করে সে জেলে গেছে ওই মানুষটার শান্তির জায়গাটা থাকে না। ওই মানুষটা দেখে যে হচ্ছে ক্রিমিনাল ফ্যামিলিটা ওপেন স্পেসটা পাইতেছে, যে ওয়ার্ল্ডে ওই মানুষটা হচ্ছে সব কিছুই করতে পারতেছে। লাস্টে জিনিসটা সামারি করি, আমরা তাদের কাছে তিনটা আর্গুমেন্ট দিই। এক নাম্বার কথা যে এটা প্রিন্সিপালি রং, দুই নাম্বার কথা আপনার রিহ্যাবিলিটেশন প্রসেসে মিলিটারি পার্সনদের জিনিসগুলো করতে পারবেন না, দুই নাম্বার কেস। তিন নাম্বার কেস ভিকটিম স্টেক হোল্ডার থেকে দেখায়, এই ভিকটিম স্টেক হোল্ডারের কেসটা নিয়ে পুরো তারা একটা এঙ্গেজমেন্টও করে নাই তিনজনের পিছিয়ে। টোটাল সাম আপ করলে দেখা যায় যে আজকে আমরা আপনাকে দেখাই যাই যে কেন আসলে প্রোডাক্টিভিটি জায়গা থেকে আমাদের জায়গায় স্ট্যান্ড থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়ার্ল্ডের যদি হচ্ছে ক্রিমিনাল রাইট বা হচ্ছে পারিবারিক অবস্থা চিন্তা করি সব জায়গা থেকে আমাদের জায়গাটা বেশি ভালো থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরই মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্বের বিতর্ক শেষ হলো। এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। যুক্তি খণ্ডনের জন্য প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। বিরাট একটি জনশক্তি হচ্ছে অপচয় হচ্ছে। প্রথম কথা হচ্ছে এরকম কোনো দেশ নাই যেখানে বিরাট একটা জনশক্তি হচ্ছে জেলে থাকে। জেলে এমন সব মানুষরাই থাকে যারা হচ্ছে মাইনরিটি এবং যারা একটা অপরাধ করছে, এবং জেলে যে শুধুমাত্র যাবজ্জীবন প্রাপ্ত আসামিরাই থাকে সেরকমও না। এই জায়গায় মনে করেন যে বিভিন্ন ছোটখাটো আসামিরাও থাকে, যাবজ্জীবন আসামিও থাকে, কিন্তু এটা খুবই কম। এই সব মানুষকে কেন আমার মেইন স্ট্রিমে এসে ট্রেন করে তাদেরকে ইনভেস্টমেন্ট করে ট্রেন আপ করে কেন আমার মেইন স্ট্রিমে আনতে হবে, এরকম কোনো ব্যাখ্যা নাই প্রথমত। তারপর দেখেন তারা বলছে যে এরকম ভিকটিম যে অপরাধী যারা আছে এরা নাকি সুইসাইড করে না, খুবই মাইনর কেস। প্রথমত তারা এখান থেকে বের হয়ে হয়তো নতুন জীবন বেছে নেয়, দ্বিতীয়ত তারা তাদের রাস্তায় থাকে, তৃতীয়ত আগের চেয়ে আরো বেশি এক্সট্রিম কাজ করে, চতুর্থত তারা সুইসাইড করলেও করতে পারে। বাট তারা একটা মাইনর কেস দেখে বাকি চারটা ব্রড কেসকে বাদ দিয়ে দিচ্ছেন, তাদের এই পয়েন্টটা থাকে না। তারপর মাননীয় স্পিকার দেখেন দেখভালের সুযোগ দিচ্ছে, তারা পরিবারকে দেখভালের সুযোগ দিচ্ছে। দেখেন এই জায়গায় পরিবারে ওই লোকটা যে একমাত্র উপার্জনক্ষম ছিল এরকম কোনো কথা নাই, ওই পরিবারে আরো মানুষ থাকতে পারে যে তাকে হচ্ছে দেখভাল করতে পারবে। এবং দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষকে আপনি পিনালাইজ করেন কারণ তাকে শাস্তি প্রদান করার জন্য, এবং এই শাস্তিটা যখন সে পায় তখন তার এই রাইটটা নাই যে সে তার পরিবারের দেখভাল করবে। সে তার দেশের পরিচয় একজন আসামি, দাগী আসামি, সে অপরাধের জন্য শাস্তি ভোগ করবে 14 বছর, এটা তার হচ্ছে প্রাপ্তি। তার মানে স্পিকার দেখেন আর্মির নজরদারির মাধ্যমে নাকি বেটার একটা হচ্ছে অবজারভেশন পাওয়া যায়। দেখেন আজকে অপরাধীকে অবজারভেশন করার দায়িত্ব জুডিশিয়ারি সিস্টেমের। আপনি যখন এই দায়িত্বটা আর্মির হাতে দিয়ে দেন তখন এই জুডিশিয়ারি সিস্টেমকে রিবার্টে বলতেছি জুডিশিয়ারি সিস্টেমকে অসম্মান করা হয়। আপনি জুডিশিয়ারি সিস্টেমের যে একটা কার্যক্ষমতা বা তাদের যে শক্তিমত্তা এটাকে আপনি প্রশ্ন করেন। এটা আপনি বিশ্বের আপনি সুইজারল্যান্ডের এক্সাম্পল দেখেন, যেটা একটা স্ট্রং দেশ, যে জায়গায় একটা শক্ত জুডিশিয়ারি এক্সিস্ট করে, সেই জুডিশিয়ারি কখনো প্রয়োজনই নাই তার হচ্ছে মিলিটারি বাহিনী দিয়ে তার অপরাধীকে অবজারভেশন করার জন্য। তারপর মাননীয় স্পিকার দেখেন তারা বলতেছে হচ্ছে রিডিমশনের দরকার আছে। মাননীয় স্পিকার রিডিমশন কেন? রিডিমশন জিনিসটা কি? অনুশোচনা কি? একটা অপরাধীকে 14 থেকে 20 বছরের কারাদণ্ড কেন দেওয়া হয়? যাতে সে আদালতে থেকে তার অনুশোচনা করতে পারে। আমাদের দেশে এবং পৃথিবীর সব দেশে এটা একটা কনস্ট্রাকটিভ আইডিয়া যে একটা অপরাধীকে 20 বছর 30 বছর শাস্তি দিলে সে যে জেলের আন্ডারে থাকবে, এই আন্ডারে থেকে সে যে সাজা ভোগ করবে, এর মাধ্যমে তার রিডিমশন সম্ভব এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা একটা প্রুভেন ফ্যাক্ট। সেই জায়গায় মাননীয় স্পিকার আলাদা করে দেশের সেবা করে কেন আমাদের রিডিমশন পেতে হবে এরকম কথা তারা বলেন নাই। মাননীয় স্পিকার তারা সুইসাইডের কথা বলেছেন, কিন্তু আমাদের সবচেয়ে ব্রড পয়েন্ট ভিকটিম জাস্টিফিকেশন কেন তাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে তারা দেখাতে পারেন নাই, তারা অ্যাভয়েড করে রেখেছেন। মাননীয় স্পিকার একজন ব্যক্তি কেন সাইকোলজিক্যালি, একজন মার্ডারাস ব্যক্তি কেন সাইকোলজিক্যালি কারেক্ট সামরিক বাহিনীর আন্ডারে কাজ করার জন্য এরকম কোনো ব্যাখ্যা তারা দেন নাই। মাননীয় স্পিকার একজন অপরাধী হিসেবে আমি কেন রিস্কটা নিব এরকম কোনো কথা বলেন নাই। মাননীয় স্পিকার তারপর কেন এটা প্রিন্সিপালি রাইট এরকম কোনো ব্যাখ্যা দেন নাই। মাননীয় স্পিকার দেখেন আজকে আমি একটা দেশের সরকার, আমার দেশে অনেক ধরনের মানুষ আছে যাদের বেকার থাকতে পারে এবং যারা কর্মক্ষম হতে পারে। আজকে আমার দেশের একজন বেকার মানুষ যে কিনা ক্রিমিনালি কারেক্ট, তাকে আমি চাকরি না দিয়ে কেন একজন অপরাধীকেই চাকরি দিব এরকম কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। ক্লিয়ার মার্জিনে লুজ।
ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে সর্বশেষ বক্তা এবং যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ভিকটিমের ফ্যামিলি নিয়ে খুবই কনসাস। একজন ভিকটিমের ফ্যামিলি যদি দেখে যে তার বোনকে যে রেপ করেছে সেই ভদ্রলোকটা ভদ্রচিতভাবে একটা ঘরের ভেতর বসে মাননীয় স্পিকার পায়ের উপর পা দিয়ে সকালবেলা চা খায় এবং দুপুরবেলা মাননীয় স্পিকার কাজ করতে যায়, সেই জায়গা থেকে ওই লোকটা যদি দেখে যে সে ওইভাবে করে পায়ের উপর পা দিয়ে বসে চা খাওয়ার বদলে সে রাত্রেবেলা মাথার ঘাম পায়ে ফেলে পদ্মা সেতু বানাচ্ছে মাননীয় স্পিকার, এবং সে একটা কঠোর অনুশোচনার মধ্যে দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, কোন ওয়ার্ল্ডে দেখলে মাননীয় স্পিকার মনে করবে যে সে তুলনামূলক বেশি শাস্তি পাচ্ছে বা তার মাননীয় স্পিকার একটা তুলনামূলক বেশি হচ্ছে শান্তি হবে মাননীয় স্পিকার? আমরা বিশ্বাস করি আমরা সেই জিনিসটি নিশ্চিত করতে পারি মাননীয় স্পিকার। দেখেন আমাদের ওয়ার্ল্ডে মাননীয় স্পিকার একটা গুরুত্বপূর্ণ কেস ছিল যে ওই পরিবারের সম্মানহানি মাননীয় স্পিকার, এই সম্মানহানির এনগেজমেন্টটা তারা কি করলো যে হচ্ছে এক ওই পরিবারে মাননীয় স্পিকার অন্যান্য আরো অনেক উপার্জন থাকতে পারে মাননীয় স্পিকার। প্রথমত এই পরিবারে যে সম্মানটা হানি হইলো মাননীয় স্পিকার, এই সম্মানের আপনি রিডামশন কি দিবেন? তার বাচ্চারা যখন স্কুলে যায় বাচ্চাদের বলা হয় যে তোমার বাবা একজন আসামি, তোমার বাবা একজন খুনি মাননীয় স্পিকার, ওই বাচ্চাটার কি দোষ করেছিল মাননীয় স্পিকার? তারপরেও মাননীয় স্পিকার ধরে নিচ্ছি যে সে একমাত্র এই জায়গাতে তারা বিতর্কে যুক্তি খণ্ডনে এসে বলেন উনি যে একটা ক্রিমিনাল, সে যে পদ্মা সেতুতে কাজ করছে এটা দেখে নাকি ভিক্টিমের ফ্যামিলি খুব ভালো লাগবে। আমাদের এখন এইটা যে কেন ভালো লাগবে এটা বলার সুযোগ নেই। আপনি এটা ভিতরে সম্পর্ক তুলে স্যার 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 জি স্যার। আচ্ছা ম্যাম যেখানে ছিলাম তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের ওয়ার্ল্ডে এই জিনিসটা নিশ্চিত করার সম্ভাবনা বেশি হয়। পরবর্তী বিষয় মাননীয় স্পিকার, তিনি বারবার বলছেন যে হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের একটি কান্ট্রিতে আসলে জনসংখ্যার আমাদের ঘাটতি কিনা মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি বিতর্কটি শুধুমাত্র থার্ড ওয়ার্ল্ডে না, এখানে ফার্স্ট ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি আছে যেখানে বড় একটা জনগোষ্ঠী মাননীয় স্পিকার তারা জেলের মধ্যে আটক, তারা আসলে বিভিন্ন ধরনের কারণে হচ্ছে মাননীয় স্পিকার তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, এবং অনেক দেশের যাবজ্জীবন কারাদণ্ডগুলো কিন্তু আমৃত্যু না, দেখা যাবে যে তাদের 12 বছর বা হচ্ছে মাননীয় স্পিকার 24 বছরের যাবজ্জীবন কারাদণ্ড যেটা হচ্ছে মাননীয় স্পিকার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার এই প্রোডাক্টিভিটিগুলো আমরা কেন নষ্ট করবো মাননীয় স্পিকার? ওই মানুষটাকে কেন মাননীয় স্পিকার আত্মহত্যা না করলেও মাননীয় স্পিকার তাকে এই সুযোগটা দেওয়া উচিত। 3 লেয়ারে দেখাই মাননীয় স্পিকার। প্রথম লেয়ারে সে যখন ওই ঘরের মধ্যে বসে থাকে মাননীয় স্পিকার এবং তাকে রাষ্ট্রের অ্যাক্টিভ কোনো সেবা করতে দেওয়া না হয় মাননীয় স্পিকার, তার মধ্যে অনুশোচনার সম্ভাবনাটা কমে যায় মাননীয় স্পিকার, তার অনুশোচনা হয় না মাননীয় স্পিকার। এর ফলে কি হয় মাননীয় স্পিকার? দ্বিতীয় লেয়ারে তার মধ্যে প্রোডাক্টিভিটিটা কমে যায় মাননীয় স্পিকার। সে যদি আগে 5টা গামলা বানাইতে পারতো মাননীয় স্পিকার, সে হচ্ছে মাননীয় স্পিকার 2টা গামলা বানাতে পারে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি এই জায়গা যখন আপনি সেনাবাহিনীকে অ্যাক্টিভলি এনগেজ করেন মাননীয় স্পিকার, তখন তার মধ্যে একটি দেশপ্রেম জাগ্রত হয় মাননীয় স্পিকার, এবং এইখানে আসলে মাননীয় স্পিকার এই সম্ভাবনাটা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার। এবং দিন শেষে মাননীয় স্পিকার সে যদি খুবই বাজে একজন ক্রিমিনাল হয় মাননীয় স্পিকার, যখন আপনি তাকে ওই ইউনিফর্মটা পরান মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সে একজন দায়িত্বশীল অনুসূচিত মাননীয় স্পিকার, একজন নিয়মানুবর্তী নাগরিক হিসাবে বেড়ে ওঠে মাননীয় স্পিকার। এটি আমাদের ওয়ার্ল্ডে নিশ্চিত করা সম্ভব হয় মাননীয় স্পিকার। জাতিগত বা রাজনৈতিক বৈষম্যের কারণে মাননীয় স্পিকার একটা গোষ্ঠী হচ্ছে সমস্যার সমাধান হতে পারে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি একজন ব্ল্যাক আমেরিকান মাননীয় স্পিকার জেলের ভিতরে শুধুমাত্র হোয়াইট জেলার হওয়ার কারণে মাননীয় স্পিকার তাকে দিয়ে যে বারবার হচ্ছে বাথরুম পরিষ্কার করানো হয় মাননীয় স্পিকার, তার তুলনায় মাননীয় স্পিকার ওই ব্ল্যাক আমেরিকানটাকে যদি যুদ্ধে ঝুঁকিপূর্ণ জায়গায় পাঠানো হয় এবং সেখানে সে বীরত্বের সাথে মাননীয় স্পিকার একটা বীরত্ব অর্জন করতে পারে মাননীয় স্পিকার, এবং ওই ব্ল্যাকের ফ্যামিলিটা যদি মাননীয় স্পিকার রিডেমশন পায়, আমার ওয়ার্ল্ডে রিডেমশনের সম্ভাবনা বেটার রেদার ওই ব্ল্যাকের উপর অত্যাচার করা হোক মাননীয় স্পিকার। কিন্তু তাদের ওয়ার্ল্ডে ওই ব্ল্যাক আমেরিকানকে বাথরুমে পরিষ্কার করতে হয় মাননীয় স্পিকার, তার ওই সম্মানটা পাওয়ার সুযোগ থাকে না মাননীয় স্পিকার। প্রত্যেকটা আর্গুমেন্টের মাননীয় স্পিকার রিবাটাল দিয়েছি, তিনি দেখাতেই পারেন নাই মাননীয় স্পিকার কিভাবে করে এই বড় টাকার একটা ভর্তুকি, এই ভর্তুকিটা কেন আমরা মাননীয় স্পিকার এখানে দেবো, তিনি দেখাইতেই পারেন না। এই লোকগুলার প্রোডাক্টিভিটিটা আমি কেন কমাবো মাননীয় স্পিকার, তিনি দেখাইতেই পারেন নাই যে এই জেল ব্যবস্থার মধ্যে একটা বাজে ব্যবস্থার তুলনায় আমরা এই জিনিসটা কেন সামরিক বাহিনীর হাতে দেবো না মাননীয় স্পিকার। এক লাইনে বললেই হয় না যে জুডিশিয়ারি একটা ভালো সিস্টেম মাননীয় স্পিকার, প্রত্যেকটা দেশের জুডিশিয়ারি দিয়ে দেখানো উচিত ছিল যে কেন জুডিশিয়ারি এখানে ব্যর্থ, সামরিক বাহিনীর থেকে বেশি ভালো করতে পারতো মাননীয় স্পিকার। যখন না দেখায় মাননীয় স্পিকার, বিশ্বাস করি সংসদে প্রস্তাবটি গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমার কাছে এই যে ব্যালট টোটালি হচ্ছে অপোজিশন টিমে যায়, মানে আমার কাছে বিরোধী দল একদম ক্লিয়ার একটা অবস্থা তৈরি করে জিতে, একদম ক্লিয়ার, কোনো ডাউট নাই আমার কাছে এখানে। কারণটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারি দল থেকে যে কেসটা আসছে, এই কেসটা তুলনামূলক একটা দুর্বল কেস, আমার কাছে এটা তুলনামূলক দুর্বল কেস মনে হয়েছে। বিশেষ করে 2টা শব্দ এখানে আরেকটু দুর্বল করে দিছে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা পদোন্নতি, এই শব্দটা কেসটাকে একটু দুর্বল করছে, এটা আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত কিছু ছোট ছোট শব্দ এই ক্ষেত্রে একটু দুর্বল করে দেয়, যেমন এক্ষেত্রে উদাহরণ হিসেবে আনসার শব্দটা কিছুটা যৌক্তিক ছিল, বাট র্যাব একটা সেন্সিটিভ জায়গা বাংলাদেশ রাষ্ট্রের জন্য, সো এই ক্ষেত্রে কিছুটা দুর্বল করছে। আরেকটা জিনিস হইতে পারে যে আপনারা যে আলাদা একটা বেতনভুক্ত তাকে করবেন, যেটা সে তার পরিবারের কাছে পাঠাবে, টোটালি একটা জবের মতো অবস্থা দাঁড়ায় যাইতেছে। সো এই বিষয়টা আমার মনে হয় যে এটা একটু আলাদাভাবে এক্সপ্লেইন করা যাইতো বা নিয়ে আসা যাইতো আর কি, এই বিষয়টাই। এখন
কেন সরকারি দল থেকে যে পয়েন্টগুলো মেইনলি আসছে এই সাইড থেকে যেটা আসছে এটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, মানে এমন না যে একটাকে টোটালি নালিফাই করা একটা দাঁড়ায় গেছে, বাট কম্পারেটিভলি এটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। কেন এই সাইড থেকে একটা ইম্পর্টেন্ট কথা ছিল যে অনুসূচনার একটা সুযোগ দেওয়া হচ্ছে, ইম্পর্ট্যান্ট একটা কথা। এই সাইড থেকে কথা ছিল এরকম যে আপনি এই অনুসূচনার সুযোগটা ওইখানেও একটা পাচ্ছে, তুলনামূলক হয়তো কম পাচ্ছে, কিন্তু এই সুযোগটা দিতে গিয়ে আপনি যখন একটা সেন্সিটিভ জায়গায় দিচ্ছেন তখন সাইকোলজিক্যালি ওই মানুষটা যখন একটা ভিকটিম এবং ওই একটা অপরাধের সাথে আগে থেকে জড়িত, সে আপনার সাথে তাল মিলায় চললো, আপনার সাথে একটা ভান ধরলো, কিন্তু যখন সে একটা টাইমে সুযোগ পেয়ে যাবে ওইটার যে অ্যাবিউজ করবে না এই নিশ্চয়তা কিন্তু আপনারা দিতে পারেন না। সাইকোলজিক্যালি ওর মাইন্ডসেটটা থেকেই যেতে পারে, এটা একটা জিনিস ছিল। আরেকটা ছিল যে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা যেটা বলছেন যেহেতু বৈশ্বিক সংসদে করছেন, পৃথিবীর হ্যাঁ কিছু কিছু রাষ্ট্রে আপনার একটা মানে সংকট হইতে পারে, আপনি স্ক্যান্ডিনেভিয়ান, সুইজারল্যান্ড, ইউরোপের কিছু কান্ট্রির কথা বলতে পারেন, বাট বৈশ্বিক সংসদ দেশ 200টার মতো আপনি 10টা-15টাকে প্রায়োরিটি তো আমরা দিতে পারি না, আমাদের 150টা যেদিকে ওইদিকে প্রায়োরিটি দিতে হবে। সেই সেন্সে আমাদের অপরাধী এত বেশি হয়ে যায় নাই যে সিভিলিয়ান বাদ দিয়ে অপরাধীদের, এটা আমাদের কাছে কিছুটা কম্পারেটিভলি বেটার কেস মনে হয়েছে। আর্থিকের যে বিষয়টা নিয়ে আসছেন সেটা কোন সেন্সে, তারা উপনেতা এসে একটা কথা নিয়ে আসছিলেন আর্থিকের জিনিসটা এই জায়গা থেকে যে দেখেন আপনি ওই জায়গায় আরও নতুন কিছু আইডিয়া দেন, আপনি আইটি সেক্টর ঢুকান ওই জায়গায়, নতুন নতুন আইডিয়া ওখানে নিয়ে আসেন, যেটা তারা যত বেশি আরামে ছিল আপনারা মনে করছেন যত কম উপার্জন হচ্ছিল তার চেয়ে যেন একটু বেশি হয়, ওইখানে আনেন, কিন্তু সেন্সিটিভ জায়গায় গিয়ে কেন নিয়ে আসতে হবে? সো আলটিমেটলি আমাদের পুরো জায়গাটা যতগুলো জায়গায় ছিল ক্রিমিনালের লাইফ রিস্ক এটাও মোটামুটি একটা, কিন্তু শেষে এই সাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল পরিবারের বিষয়টা, যে একজন একটা অপরাধ করে ফেলেছে কিন্তু তার শাস্তি তার পুরো পরিবারকে ভোগ করতে হচ্ছে, এটা টোটালি এই সাইড থেকে মিনিমাইজ করতে পারে নাই, বাট কিছুটা কথা বলছে যে আপনি ওই পরিবারের দিকে দেখতে গিয়ে ভিকটিমের পরিবারকে আরও বেশি অপরাধী করে তুলছেন, মানে ভিকটিমের পরিবারের শাস্তিটা আরও বড় শাস্তি করে তুলছেন যখন এভাবে এই জায়গা থেকে দেখছে। সো আলটিমেটলি সব দিক বিবেচনা আমার কাছে এটা মনে হয়েছে যে এই কেসটা অ্যাকচুয়ালি অপোজিশনের দিকে যায়। ধন্যবাদ সার্জিসকে। এরপর যে আমি MSI খানকে অনুরোধ করব তার মূল্যায়ন দেওয়ার জন্য। ধন্যবাদ। সার্জিস যেরকমটা মূল্যায়ন করছিল, গভর্নমেন্টের জায়গা থেকে তারা তাদের সংজ্ঞায়নটা তাদের অনেক বেশি একটা অসুবিধায় ফেলে দিচ্ছে পরবর্তী সময়ে। কি করে, যদিও তারা সরাসরি বেশ কিছু প্রশ্ন করেনি, পরোক্ষভাবে কিছু প্রশ্ন তারা করেছে, কিন্তু তারা যদি সরাসরি বলতো যে এই যে একজনকে সেনাবাহিনীতে চাকরি দিচ্ছেন বা তাকে সেনাবাহিনীতে পদোন্নতির মতো দিচ্ছেন, তাকে বেতন নেওয়ার সুযোগ দিচ্ছেন, তার পরিবারকে বেতন পাওয়ার দিচ্ছেন, তাহলে বাংলাদেশের মতো দেশ যেখানে বেকার সমস্যা প্রকট রয়েছে, সেখানে বেকাররা তো এরকম মনে করতে পারে যে আমি একটা অপরাধ করে যাবজ্জীবন শাস্তি পাওয়ার মতো একটা অপরাধ করব, অপরাধ করে ভিতরে গিয়ে আমি সেনাবাহিনীর কর্নেল হব, যেহেতু স্বাভাবিকভাবে আমার কর্নেল হওয়ার সুযোগ নাই। তো এই রকম টেন্ডেন্সি যদি তাদের মধ্যে আসে, সেটি তো আরও অপরাধকে বাড়িয়ে দিবে। এরকম আসে নাই, কিন্তু আসলে আপনাদের জন্য আরও বেকায়দাজনক হতো। তারা যেহেতু বলতে পারে নাই, সেহেতু আমরা এটাকে কাউন্ট করছিও না, কিন্তু কেসের জায়গা থেকে দিচ্ছি। তো তাহলে আপনাদের জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এটার বেটার কী হতে পারতো। সেক্ষেত্রে যদি আপনি তাকে সেনাবাহিনীতে দেন কিন্তু তাকে পদোন্নতির সুযোগটা না দেন, তাকে কিছু নির্দিষ্ট এবং কিছু রিস্কি কাজের জন্য রাখেন যেখানে সে কোনো বেতন কিংবা ভাতা পাবে না, সে কি পাবে? সে বেটার ফুড পেতে পারে, থাকা খাওয়ার উন্নত পরিবেশ পেতে পারে, যেটা জেলখানার মধ্যে সম্ভব না। কিন্তু আপনি যখন একটা ডিফেন্সে কাজ করবেন তখন আপনার শক্তির প্রয়োজন হতে পারে, আপনার ট্রেন আপ করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনি শারীরিকভাবে সুস্থভাবে বাঁচার জন্য যে ফুড প্রয়োজন কিংবা যে এক্সারসাইজ প্রয়োজন, বিনোদন প্রয়োজন, এই জিনিসগুলো আপনি জেলখানার চাইতে বেটার পাবেন, যেহেতু সেনাবাহিনীর কাছে পাবেন। হয়তো তাদের সেনাবাহিনীর একটা পরিবেশে আপনি যখন ফুটবল খেলবেন কিংবা ভলিবল খেলবেন, ধরলাম যে আপনি এটা খেলার সুযোগ পাচ্ছেন, তখন ওই জেলখানার যে বদ্ধ হওয়া আপনার তখন কিন্তু ওখানে বন্দি জীবন অতটা মনে হবে না যতটা জেলখানার ভিতরে মনে হয়। কারণ এখানে আপনার একটার পর একটা চ্যালেঞ্জ আছে, একটার পর একটা জয় করার একটা জায়গা আছে, যেটা জেলখানার মধ্যে নাই। আর অপরাধী হওয়ার যে একটা ব্যাপার, তাদের জায়গা থেকে সবচেয়ে বড় বার্ডেন আপনাদের উপর যেটা দেয়া ছিল, যে তাহলে যেই বাদী পক্ষ যারা ছিল তারা তো মনে করবে যে তারা ন্যায় বিচার পায় নাই, কারণ সে এখন সমাজে একটা সম্মানজনক অবস্থানে চলে যাচ্ছে। সেনাবাহিনীর কর্নেল যদি হয়ে যায়, সম্মানজনক বেতন যদি সে পেয়ে যায়, তো সে তো মৃত্যুর পরে তার পরিচয় হবে সে সেনাবাহিনীর এটা ছিল। হ্যাঁ, তো এরকম যদি হয়ে যায় তাহলে এটার জবাবটা কি হতে পারে? এটার জবাব এরকম হতে পারে যে সেনাবাহিনীতে আসবে কিন্তু সে আসামি হিসাবেই তার পরিচয় থাকবে, তার পরিচয় হিসাবে এটা থাকবে না। আর নির্দিষ্ট কিছু কাজে র্যাবের মতো বিশেষ ফোর্স যেগুলো বিভিন্ন জনসংযোগ করে, এই ধরনের কোনো কাজে তাদেরকে নেওয়া হবে না।
তাদেরকে নেওয়া হইতে পারে কোনো যুদ্ধ কিংবা এই ধরনের কোনো সেন্সিটিভ অপরাধ, এই ধরনের কাজের জন্য নেওয়া হবে। কিন্তু জনগণের সঙ্গে সম্পৃক্ত, তারা র্যাবের কথা পরিষ্কারভাবে বলেছে, আপনারা কিন্তু এটা খণ্ডন করেন নাই, যে র্যাব কিংবা পুলিশের মতো যেটা অন্য কোনো অপরাধীকে দমন করার জন্য যাবে, এই ধরনের ডোমেস্টিক কোনো কাজের জন্য তাদেরকে আমরা হয়তো ব্যবহার করবো না। তাদেরকে ব্যবহার করতে পারি এরকম কাজে, ধরেন ডিপোতে আগুন লাগছে, এই আগুনটা নিয়ন্ত্রণ করা দরকার, ওখানে ওরে পাঠাই। অর্থাৎ ওখানে গেলে ওর লাইফের ঝুঁকিটাই বেশি আছে, অর্থাৎ সে যাবজ্জীবন থেকে না ফেরার দেশে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, যেখানে আমরা আমাদের স্বাভাবিক একটা সৈন্যের চাইতে তাকে পাঠাই, দরকার হয় তাকে সেই ট্রেনিংটা দেই। এবং এই যাবজ্জীবনের ক্ষেত্রে সংজ্ঞানটা এরকম হতে পারে যে আমৃত্যু যারা পাচ্ছে, অর্থাৎ সে আর এই ট্রেনিং ফিরে বাইরে বের হওয়ার কোনো সুযোগ পাবে না, কারণ বাইরে বের হলে সেইটা মিস ইউজ করতে পারে, সেই নতুন একটা গ্যাংস্টার গড়ে তুলতে পারে। তাহলে এইভাবে সংজ্ঞানটা হলে আমার মনে হয় যে তাদের জায়গা থেকে বের হওয়ার জায়গাটা তুলনামূলকভাবে কম থাকতো, কারণ এখন তাদের জায়গা থেকে অনেক বেশি সুবিধা পেয়েছে। তারা আরও প্রশ্ন করতে পারতো, আপনারা এটা করতে পারেন যে তারা ছুটি পাবে কিনা, বেতন ভাতা পদোন্নতিতে সবাই পাবে, তাহলে সেনাবাহিনী যে 3 মাসের ছুটি পায় বা 2 মাসের ছুটি পায়, এরকম ছুটি পাবে কিনা, এই একটা। তাদের আপনারা একটা বলেছেন যে জেলখানার ভিতরে বসে চা পানি খায়, এই দৃশ্য ভালো না সেনাবাহিনীতে গিয়ে যাচ্ছে এই দৃশ্য। আসলে জেলখানার ভিতরে চা পানি খায় এই দৃশ্য কি বাইরে থেকে দেখা যায়, কিন্তু সেনাবাহিনীতে আপনি একটা সাফল্য অর্জন করলে এটা বাইরে খবর হয়। হ্যাঁ, আইএস পার্ট দিয়ে কিন্তু আপনার যেই ইয়াগুলো হয়, অপারেশনগুলো হয়, এইগুলোর ব্যাপারে কিন্তু দেশকে জাতিকে অব্যাহত করা হয়। কিন্তু জেলখানার মধ্যে কোন আসামির কি হচ্ছে এটা কিন্তু জাতির কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, কিন্তু সেনাবাহিনীর একটা অপারেশন জাতির কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সার্বভৌমত্বের অনেক বিষয় থাকে, এরকম আর ব্যাপার। তারপরে সেনাবাহিনীর কেউ যদি অনুরূপ যাবজ্জীবন কারাদণ্ড পায়, যে সে আমৃত্যু পেলো ধরলাম, বা সে যাবজ্জীবন পেলো, তখন তারেও কি আবার এইভাবে আনা হবে কিনা, এরকম অনেক কিছু আসতে পারতো। যাই হোক, আমার মনে হয় যে আগামীতে আপনারা আরও ভালো করবেন। এই সেমি পর্যন্ত যারা উঠেছেন এই পর্বে, তারা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের প্রজন্মের শ্রেষ্ঠ বিতার্কিক, এই বাছাইয়ে সেটাই প্রমাণিত করে। আপনাদেরকে অভিনন্দন। আগামীতে লেগে থাকলে ডিউডিএস আপনাদের হাত দিয়ে অনেক শিরোপা জয় করবে, অনেক মুকুটের সাক্ষী হবে। ধন্যবাদ সবাইকে। কেউ কেউ আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন, এত দ্রুত কথা বলেছেন যে বেশিরভাগ কথাই আমি বুঝতে পারিনি। আমার ধারণা আরও 2 জন বিচারক যারা ছিলেন তারাও অনেকগুলো কথাই আসলে মানে ধরতে পারেননি, এত দ্রুত বলছিলেন একটি কথা। তো এই ব্যাপারে একটু সচেতন হবেন। আরেকটা ব্যাপার ছিল শেষের দিক থেকে, 2টা টিমেরই শেষে, একদম শেষে আপনারা যে বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যে নতুন কিছু পাচ্ছিলাম না, দ্বিতীয় বক্তার বক্তব্যের রিপিটেশন পাচ্ছিলাম 2 দিকেরই শেষের দিকে, আমি যদি ভুল না বলে থাকি। তো এই ব্যাপারে সামনে যখন বিতর্ক করবেন তখন একটু মনোযোগী হবেন। মানে যুক্তিও যদি একই যুক্তি রিপিটেশন হয় বা একই যুক্তি ভিন্নভাবে বলা অথবা রিপিটেশন হওয়া, এই জিনিসটা অনেক বেশি কানে লাগে। আর সরকার দলের কেসের যে দুর্বলতা ছিল এটা তো মনে হয় আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা একবার বলছিলেন যে এখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের যে সুবিধা সেইটা তারা পাবে না, কিন্তু আবার পরে যখন এসে বললেন যে পদোন্নতি হবে, তো এই জায়গাটা আমার কাছে কনফ্লিক্টিং লেগেছে। কারণ আপনি পদোন্নতি আসলে কতটুকু পর্যন্ত দিবেন সেটা যখন ডিফাইন করেন না, তার মানে পদোন্নতি হলে তো আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আসলে বাড়ে, তাই না? মানে আপনি একদম সেনা পর্যায় থেকে শুরু করে আস্তে আস্তে যখন পদোন্নতি হয়, তো সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা আপনি আসেন কিনা, এই জায়গাগুলো দিকে কেস মেকিংয়ে আরও বেশি মনোযোগী হবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের জন্য শুভকামনা, ধন্যবাদ।